বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। দর্শক, গত 17ই মে বিশ্বব্যাপী পালিত হলো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন যেভাবেই বলি না কেন, এটি আসলে একটি বিশেষ দিনের, একটি বিশেষ মাসের, বিশেষ বছরের ইস্যু না। এটি আমাদের প্রতিদিনকার সচেতনতার বিষয় এবং যাদের এটি ধরে ফেলে তাদের জন্যে অনেক রকমের সতর্কতার বিষয় রয়েছে। এবং এই হাইপারটেনশন বা এই যে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার নিয়েও আমরা আলোচনা করব। কেন হয়, এটা হলে কি কি ধরনের সংকট, শারীরিক সমস্যা তৈরি হতে পারে এবং তার থেকে পরিত্রাণের উপায় কি, এসব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম এ বাকি। আমার ডানে রয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর এম তৌহিদুল হক এবং টেবিলের একবারে ডান প্রান্তে রয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ আলী আহসান। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রফেসর ডক্টর এম এ বাকি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে এবারকার থিম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। সো এই বার্তার মূল গুরুত্বটা কি এবং সাধারণ মানুষ কেন নিয়মিত রক্তচাপ মাপাকে এখনও গুরুত্ব দেয় না? এর সঙ্গে আবার যাদের এই সমস্যাটা আছে তাদেরকে নিয়মিত আপনার চিকিৎসকরা বলেন যে ওষুধ একবার ধরলে এটা লাইফ লং ছাড়া যাবে না, তারপরেও অনেকে সেটা নিয়মিত কন্টিনিউ করেন না, মাঝে মাঝে গ্যাপ দেন নানা কারণে। সব মিলিয়ে আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে জিলুর ভাই। বিষয়টা হলো যে আসলে প্রতি বছর একটা থিম দেয়, এবারের ইংলিশ থিমটা আসলে কিছুটা এরকম আর কি, যে কন্ট্রোল ব্লাড প্রেশার টুগেদার। এই টুগেদারের কিন্তু একটা বড় ধরনের অর্থ করছে। আপনি যেটা বলছেন সেটাও একটা থিম আর কি। তো বিষয়টা হচ্ছে যে সারা পৃথিবীতেই উচ্চ রক্তচাপ সারা দেশেই আছে, বিশ্বের বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও আছে এবং এগুলি বিভিন্ন কারণে এটা কিন্তু সংখ্যা বাড়ছে। আপনি জানেন যে একটা নর্মাল প্রেশার আছে, তার চেয়ে বেশি হলে সেটাকে উচ্চ রক্তচাপ, ইংলিশে হাইপারটেনশন বলে। তো হাইপারটেনশন হলে পরে এটা আমাদের অন্য অঙ্গকে এফেক্ট করে এবং এটা যেহেতু অনেকটা লাইফ লং ডিজিজ, সেজন্য এটা অনেক দিন ওষুধ খেতে হয়, একেবারে ছাড়া যায় না সেটাও কোনো কথা না, কিন্তু একটা ফলো আপে থাকতে হয়, যেটা অনেকের পক্ষে সম্ভব হয় না। তো সম্ভব না হওয়ার কারণে, সম্ভব হয় না এই কারণে যে ওই সচেতনতাটা থাকে না। তো আমরা যদি সচেতনতা সৃষ্টি করতে পারি যে প্রেশারের, মাথা ব্যথার জন্য প্রেশার ওষুধ খাওয়া লাগবে না, ঘাড় ব্যথার জন্য লাগবে না, আপনি যদি ভবিষ্যতে হার্ট অ্যাটাক আপনার প্রিভেন্ট করতে হয়, ব্রেন স্ট্রোককে প্রিভেন্ট করতে হয় বা কিডনি ফেইলিওরকে প্রিভেন্ট করতে, তাহলে কিন্তু আমাদের প্রেশারকে, উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করতে হবে। এই সচেতনতা শিক্ষিত মানে ডেভেলপড এবং আন্ডার ডেভেলপ সব দেশেই কিন্তু অভাব আছে। যেহেতু আমি আগে বলেছি যে এটা একটা লাইফ লং ডিজিজ আর কি। সেই জন্য ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ বেশ অনেক বছর থেকে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই এই 17ই মে এবং এই সারা মে মাস ধরে সভা সমিতি, আপনার সেমিনার, সিম্পোজিয়াম, র্যালি ইত্যাদি করে এবং আমাদের এরকম টক শো যেটা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই করা হয়ে থাকে। কারণ হচ্ছে কি, যে জনসচেতনতা আমরা যদি প্রেশারের ব্যাপারে না সৃষ্টি করি, 50% কিন্তু উচ্চ রক্তচাপের রোগী কোনো লক্ষণ ফিল করে না। এই জন্য এটাকে আরেকটা ডায়ালগ আমরা দিই যে নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। তা এটা যদি নিয়মিত চেক আপ করা না হয় তাহলে হয় কি, যে তার প্রেশার যে বেড়ে যাচ্ছে 50%-এর ক্ষেত্রে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, কমন যেটা মাথা ঘোরা, এই ধরনের কিন্তু অনুভূতি আসে, তখন সেই রোগীগুলি কিন্তু ডাক্তারের কাছে যায়। তো আমরা বলি যে সেই গ্রুপের রোগীগুলি কিন্তু ফরচুনেট, মানে তারা ভালো রোগী, তাদের কমপ্লিকেশনস কম হয়, কারণ তাদের সমস্যা হচ্ছে, সেই জন্য তারা ডাক্তারের কাছে যাচ্ছে এবং তারা ওষুধ খাচ্ছে এবং ডাক্তারের অ্যাটাচমেন্টে থাকে। কিন্তু যারা কিছুই ফিল করে না, তারা অনেক সময় খুব খারাপ সিচুয়েশানে আসে। একটা রোগী হয়তো ব্রেন স্ট্রোক নিয়ে আসলো, একবারে হাত পা অবশ নিয়ে আসলো, দেখা গেল যে তার ব্লাড প্রেশার ভেরি হাই, তখন ডাক্তার বুঝলো যে
এ কিন্তু অনেক দিন থেকে প্রেশার চলছে, অ্যাজ এ রেজাল্ট আজকে তার ব্রেন স্ট্রোকটা হয়ে গেল। অথবা হার্ট অ্যাটাক ভেরি কমন আমরা পাই, প্রবাসীদের তো খুব বেশি পাই, কারণ আমাদের প্রবাসীরা কিন্তু বাংলাদেশের একজন ডাক্তার বলছে তো যে আপনার প্রেশার আছে, এই ওষুধগুলো খায়েন, বেচারা হয়তো 2 মাস 3 মাসের ওষুধ নিয়ে চলে গেল, তারপরে যাওয়ার পর ওষুধ শেষ, আর কোনো খবর নাই, তার খারাপও লাগে না, খবরও নাই। খবর হলো যখন তার বুকে ব্যথা হলো। আমি গত 2 দিনের মধ্যে অন্তত 3-4 জন প্রবাসীকে এটা পাইছি। তো সুতরাং এখানে সচেতনতাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আপনার মাথা ব্যথা হোক বা না হোক, আপনাকে পিরিয়ডিক্যালি ব্লাড প্রেশার চেক করতে হবে এবং খুব আর্লি বয়স থেকে চেক করতে হবে। কত বয়স থেকে, আর্লি বয়স থেকে? আমার তো মনে হয় যে 20 বয়স বা স্কুল বয়স। আমাদের সময়, আমরা তো পাকিস্তান আমলের স্কুল ছাত্র, তখন কিন্তু স্কুল ক্লিনিকগুলি বেশ অ্যাক্টিভ ছিল, মাঝে মাঝে ডাক্তার আসতো আমাদের স্কুলে ভিজিট করতো। এখন আমার কাছে জানি না, তৌহিদ সাহেব বলতে পারবে আর কি, যে স্কুলেও বছরে যদি না, যারা 9-10-এর ছাত্র তাদেরকে বছরে যদি ওয়েট এবং প্রেশারটা মাপা যায়, একটা স্ক্রিনিং হয়। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে কিন্তু, যে বেজলাইন প্রেশার কত, বেজলাইন প্রেশার সে যদি 110 থাকে, তো এটা আরও বেড়ে গেলে তখন মানে আমরা বুঝতে হবে যে সে বাড়তেছে আর কি। সো আমরা কিন্তু এখন আমি আমার প্র্যাকটিসিং লাইফে আমি বলি যে আমি 13, 14, 15 বছর বয়সেও পাইছি উচ্চ রক্তচাপ। প্রফেসর সৈয়দ আলী হাসান, আপনার কাছে কিছু বলতে চাই যে রক্তচাপ আসলে বাড়ে কেন, আবার অনেক সময় কমেও যায়, কমেই বা কেন যায়, এবং একজন মানুষের যদি হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন যাই বলি না কেন, কত হলে তাকে উচ্চ রক্তচাপের রোগী বলা যাবে? এবং অনেক সময় আমরা যেটা সাধারণভাবে জানি যে নানা কারণে হঠাৎ করে বেড়ে যেতে পারে বা হঠাৎ করে কমে যেতে পারে, কিন্তু এইটা আসলে তাকে একটা পার্মানেন্ট ব্যাধি হিসেবে তার শরীরে তখন পর্যন্ত অ্যাটাক করেনি বা তাকে ধরেনি। সো একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, যেমন আমারটা ধরা পড়েছে, আমি শখের বসে মাপতে গিয়ে দেখি যে সুইমিং করব, আশেপাশে বসে সবাই মাপছে, আমিও মাপলাম, দেখি যে টু হাই। সো তখন আর সুইমিং পুলে নামা হয়নি। সো কিন্তু আমার কোনো লক্ষণ নাই, কোনো কিছু নাই। ধন্যবাদ আপনাকে জিলু ভাই। এই যে আপনি বলেন যে আপনি মাপতে গিয়ে দেখলেন যে টু হাই, শখের বসে টু হাই, অ্যান্ড টু হাই বলে আসলে কি জিনিসটা টু হাইটা? এমনি আমরা সাধারণত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যেটা ব্যাখ্যা দিছে 120-80 হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড ধরানো হয়। আবার 120-80 যদি একটু উপরে যায়, ধরেন 130-90, এটাকে বলে যে অথবা 140-80 যে হাইপার টেনশনের মাথায় চলে গেছে। এরপরে গেলে হাইপার টেনশন 1, 2, 3 এগুলো আছে প্রতি 10 মিলিমিটার উঠলে। তো এখন ওই যেটা বললেন যে 50%, আমাদের বাকি ভাইও যেটা বললেন যে 50% লোক সিমটম হয়, সিমটম হয় না। যেমন আপনি মাপতে গিয়ে দেখলেন, রুটিন এক্সামিনেশনে ধরা পড়ে, এবং এতে তাদেরই সতর্ক হওয়া উচিত যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে। কি কারণে হয়? 2 রকম কারণে হয়। একটা হচ্ছে প্রাইমারি, মানে কোনো কারণ ছাড়া, এই যেমন জেনেটিক কারণে হতে পারে, টেনশনে হতে পারে, ওয়েদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে হতে পারে। কিন্তু কিছু আছে যাদের সেকেন্ডারি কজ, যাদের ছোটোবেলা থেকে হয়, যেমন রেনাল আর্টারি স্টেনোসিস, কিছু হরমোনাল ডিজিজ আছে, এই সমস্ত কারণে। তো যেটাই হোক, প্রেশার একবার দেখা দিলে তাদের একবার রেগুলার চেক আপ করা উচিত। কিন্তু প্রথমবার মাপেই যদি প্রেশার পাওয়া যায়, সেটা কিন্তু প্রেশার নাও হইতে পারে। তার হঠাৎ করে যেটা বলেন যে টেনশনে হচ্ছে, হয়তো সেটাকে 2-3 বার দেখে তারপর যদি দেখা যায় যে না, 3 বারই তার পারসিস্টেন্ট, যেটা বলে পারসিস্টেন্ট রাইজ অফ হাই ব্লাড প্রেশার, যদি এরম পাওয়া যায় তখনই তার ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। তা আমরা সাধারণত 140-80 পর্যন্ত, 90 পর্যন্ত দেখি। তারপরে যদি কারো হয় 3 কিন্তু একই মানুষের তো ধরেন আপনি 2-3 দিন হলো, কিন্তু দিনের মধ্যেও তো ওঠানামা করে। এই যে এটা যদি নর্মাল ফ্লাকচুয়েশন, নর্মাল লেভেলের মধ্যে ফ্লাকচুয়েশন হয়, যে 120 থেকে 40, 80 থেকে 70 থেকে 90, এরম ফ্লাকচুয়েশন হইতে পারে মানুষের চলাফেরাতে, এটা স্বাভাবিক। এটা নিয়ে অনেকে প্যানিক করে যে আমরা সকালে দেখলাম এত কম, বিকেলে শোয়ার আগে দেখলাম যে এত বেশি, যাতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা বলি যে এটা নর্মালের ভিতরে যদি হয় তাহলে এটা প্যানিক হওয়ার কিছু না। তারপরে আরেকটা যেটা কথা বললেন যে প্রেশার, আগে কথা হচ্ছে যে প্রেশার মাপার জিনিসগুলো ঠিক থাকতে হবে, প্রেশার কিভাবে মাপতে হয় সেটা জানতে হবে। এখন আপনি যদি শুয়ে মাপেন দেখা যাবে যে বেশি হবে,
প্রেশারের স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে বসে মাপা, এবং বসার আগে যদি মাপার আগে যদি কেউ খুব বেশি করে কফি টফি খায় তা তো দেখা যাবে যে বেশি বেড়ে গেছে। তো সেই জন্য আধা ঘন্টা অন্তত কিংবা 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে আস্তে ধীরে করে। একটা লোক দৌড়ায় দৌড়ায় ডাক্তারের চেম্বারে আসলো, আইসেই চান্স পেয়েছে, সে ঢুকে গিয়ে বসে পড়লো, তখন প্রেশার মাপতে গিয়ে দেখা গেলো যে বেশ হাই প্রেশার। একটু সাইলেন্টলি তার সাথে কথা বললেই 5 মিনিট 10 মিনিট পরে দেখা যায় যে প্রেশারটা কমে গেছে। এইগুলো সাধারণত বাড়ে সিস্টোলিক প্রেশার, যেটা উপরের প্রেশারটা। তো এই জন্য সিস্টোলিক প্রেশারের একটা বেশ অনেক রকম ভ্যারিয়েশন আছে। সাধারণত দেখা যায় সিস্টোলিক প্রেশারটা বয়স্ক রোগীদের বাড়ে। এটা হচ্ছে দুইটা কারণ হইতে পারে, একটা হচ্ছে তার টেনশনের জন্য, একটা হচ্ছে প্যাথোলজিটা হচ্ছে আর্টারিয়াল স্টিফনেসের জন্য। তো এটার জন্য বাড়ে, এবং এই প্রেশারগুলো কন্ট্রোল করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। প্রায় দেখা যায় যে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না বারবার। তো এইগুলোকে কন্ট্রোল করার জন্য একটু রেজিস্ট্যান্ট হাইপারটেনশন ধরে এইভাবে চিকিৎসা করতে হয়। আরেকটা কি, আমি লো প্রেশারের কথা বলছি, যে প্রেশার হঠাৎ এখন লো এবং প্রেশার বলা হয়ে থাকে যে ওটা অনেক বেশি বিপজ্জনক। হ্যাঁ, লো প্রেশার হইলে মানুষ কিন্তু টের পেয়ে যায় যে তার শরীর খারাপ হচ্ছে, ঝিমঝিম হচ্ছে। এগুলো সাধারণত হয় যাদের হাইপারটেনশন, ওষুধ খাচ্ছে, ওষুধের মাত্রাটা হয়তো বেশি হয়ে গেছে, তাদেরকে হয়তো লো প্রেশারের দিকে নিয়ে আসতেছে। আবার অনেকে আছে দুর্বল, বিশেষ করে মহিলাদের দেখা যায় যে খাওয়া দাওয়া কম করে, রক্তচাপ কম, তাদেরকে দেখা যাচ্ছে যে প্রেশার কম, লো হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু কারণ আছে, বলে যে আমি বুঝি না, সকালবেলা একরকম দিচ্ছে, বিকালবেলা লো দেখতেছি। তা এগুলো আসলে কতটা ঠিক, এটা ঠিক এদেরকে ওই 24 ঘন্টা প্রেশার মেশিন দিয়ে মনিটরিং করে কত কম আসতেছে এগুলো মেপে কি ওষুধ দিলে হয় সেটা এরকম করা যেতে পারে। প্রফেসর তৌহিদুল হক, যেটা আমরা আলোচনা করছিলাম যে উপসর্গ না থাকলে উচ্চ রক্তচাপ ধরা পড়ে, সো এখানে পরীক্ষা করতে কখন যাবে, কেন যাবে? মানে ওই যে শখের বসে তো আসলে কেউ যায় না, বা একটা এখন নিয়মিত স্ক্রিনিংয়ের কথা, কিন্তু প্রফেসর বাকি যেমনটা বলছিলেন যে তিনি 20 বছর 13-14 বছরের বাচ্চাদেরও এখন অনেক সময় পাওয়া যায়। সো এটা আসলে এই নিয়মিত স্ক্রিনিংটা কখন থেকে শুরু করা উচিত? ধন্যবাদ জিলু ভাই। এবং আমি একটু আপনাদের তিনজনের কাছে আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স কি, যে রোগীদের সঙ্গে ডিল করতে গিয়ে, সেটাও একটু যদি আপনারা ফাঁকে ফাঁকে বলেন। ব্লাড প্রেশার আসলে কিভাবে, কখন, কিভাবে, যেমন আলী হাসান সাহেব বলছিলেন যে কিভাবে মাপতে হবে, মাপার একটা নিয়ম আছে। এই যে অনেকগুলো বাজারে কিন্তু মেশিন আছে, আমি ওনার একটু সাপ্লিমেন্ট করে দিই। দেখুন, পারদের যে মেশিনটি আছে এটাকে আমরা অ্যাকুরেট বলি। যে ইলেকট্রনিক কিছু মেশিন আছে, মোবাইলের সাথে আছে, এগুলো দিয়ে মাপি। এবং যে মেশিনগুলো কাপ, যে গোল মেশিন আছে, সেই মেশিন দিয়ে মাপলেও কিন্তু আমরা মোরলেস অ্যাকুরেট পাই। আর যেটা ইলেকট্রনিক, প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে আপনি মাপেন, ভ্যারিয়েশন হবে, আপনাকে প্যানিক করে দিবে। সুতরাং একটা ব্লাড প্রেশারের রুগীকে প্রেশার মাপতে গেলে কিছু ক্রাইটেরিয়া আমরা মেনটেন করি। আপনি ধূমপান করবেন না, ধূমপান বন্ধ রাখতে হবে, নাম্বার 1। আপনি ধূমপান করে আসলেন, আপনি দৌড়ায় আসছেন, এক্সারসাইজ করা যাবে না, রিল্যাক্স হতে হবে আপনাকে। অ্যাটলিস্ট 10 to 20 মিনিটস রিল্যাক্স হতে হবে। রিল্যাক্স হওয়ার পরে আপনাকে ব্লাড প্রেশারটা মাপতে হবে। তার আগে টি, কফি, অ্যালকোহল এগুলোকে অ্যাভয়েড করতে হবে। বিশ্রাম নিয়ে শুয়ে মাপেন, বসে মাপেন, দাঁড়িয়ে মাপেন। 3টে মাপ আমার খুব গুরুত্বপূর্ণ। কারণ শুয়ে, বসে, দাঁড়িয়ে, মানে একটার পর একটা, একটার পর, হ্যাঁ, সব কয়টা মেজারমেন্টের মধ্যে গুরুত্ব আছে। কেউ বলে যে আমার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, কেউ বলে যে আমার প্রেশার কমে যাচ্ছে, কেউ বলে আমার প্রেশার এত বেড়ে যাচ্ছে আমি আর সহ্য করতে পারি না। এরকম সিচুয়েশন আসে, তখন তাকে রিল্যাক্স করতে হবে, প্রয়োজনে বিছানায় শুয়ে রাখতে হবে। আর যেন টি, কফি, অ্যালকোহল না খায় ওই সময়, সাময়িক সময়ের জন্য, পরে খাক। তারপর মাপার পরে আপনাকে কনক্লুশনে আসতে হবে তার কি আসলে ব্লাড প্রেশার আছে কিনা। নর্মাল প্রেশারের চেয়ে, যেমন আলী হাসান সাহেব বলছিলেন, 140/90 উপরে গেলে আমরা ব্লাড প্রেশার ইউজুয়ালি বলে থাকি। আর ফ্যামিলি হিস্ট্রি থাকলে তার রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস আছে। সো 140/90, মানে এটাও আপনি, বা তার নিচে 130 থাকলে বলছেন না যে? এখনো আমরা কিন্তু ওইভাবে বলি না, তবে কষাস হতে বলি। ওকে, যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে আমরা যাই না, কিন্তু আমরা ওষুধ দিতে চাই। নিচে কত? 90? হ্যাঁ, আমরা নিচে 130/80 হলে কষাস হতে বলি। 140/90 ক্রস করে গেলে আমরা কিন্তু ওষুধে চলে যাই। ওকে, তাহলে ব্লাড প্রেশার মাপতে গেলে আপনি যে নিয়মটা বলে এটা মানতে হবে। আর সেকেন্ড থিং ছিল যে কোন বয়স থেকে আমরা মাপা শুরু করব। বয়সের এমন কোনো সার্টেন লিমিট নাই। ইউজুয়ালি আমরা বলি
অ্যাডাল্ট, মানে 18 বছরের উপর থেকে আপনাকে মাপা উচিত। আর যে ফ্যামিলিতে হিস্ট্রি আছে, বাবা মা দুইজনেই ব্লাড প্রেশারে ভুগছে, অথবা মা আছে, অথবা বংশগত নানির ফ্যামিলিতে, দাদার ফ্যামিলিতে আছে, নানার ফ্যামিলিতে আছে, তাহলে আপনাকে রেগুলার চেক আপ করতে হবে। আপনি মনে করেন আপনার মাথা, আপনি কোনো কাজে কনসেন্ট্রেশন পাচ্ছেন না, মাথা ব্যথা হচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে, চোখে ঝাপসা দেখছেন, বুকের মধ্যে কষ্ট লাগে, হাত পা ফোলা লাগছে, পানি, এরকম সিমটম হলে অবশ্যই কিন্তু আপনার ব্লাড প্রেশার চেক করতে হবে। এই সাথে আমরা এখন কি পরীক্ষা করব, কি কখন ডাক্তারের কাছে যেতে বলবো, কখন পরীক্ষা করতে বলবো, যদি মনে হয় যে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, ডায়াবেটিস আছে ফ্যামিলিতে, তাহলে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষায় পাঠিয়ে দিই যে আপনি অ্যাটলিস্ট ব্লাডের সুগারটা করেন, রক্তের কোলেস্টেরলের মাত্রাগুলো দেখুন, কিডনি ফাংশনটা দেখুন, একটি আলট্রাসোনোগ্রাম করান, একটি ইসিজি পরীক্ষা করুন, একটি ইকো পরীক্ষা করুন, এগুলো করে আমরা স্ক্রিন করি যে তার কোনো এফেক্ট হচ্ছে কি না। তারপরে আমরা বলি বুক ব্যথা হচ্ছে, নর্মাল সিম্পল ইসিজি, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে ইসিজি হয় না, যে কোনো জায়গায় দিয়ে একটি ইসিজি করলে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারি। যে বাকি সাহেব বলছিলেন যে বুকে ব্যথা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাকের অনেক আগের স্টেজ থেকে কিন্তু আমরা বুঝতে পারি। সেটা একটি ইসিজি পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, সাথে একটি ইউরিন টেস্ট। ইউরিনের কি পরীক্ষা বলি, আরইএমই বলি, রুটিন টেস্ট বলি, এর মধ্যে কোনো প্রোটিন আছে কিনা, সুগার যাচ্ছে কিনা। আমরা একটি ইউরিন দেখি, যেখানে প্রত্যন্ত অঞ্চলে কোনো পরীক্ষার কিছু ব্যবস্থা নেই, একটি ইউরিন টেস্ট হলেই কিন্তু আমরা 80% কনফার্ম করতে পারি যে হাইপারটেনশনের সাইড ইফেক্ট হচ্ছে কিনা, ব্যাড ইফেক্ট হচ্ছে কিনা, অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন হচ্ছে কিনা, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হচ্ছে কিনা, এই সবগুলো আমরা বুঝতে পারি। কখন আমাদের বেশি কষাস হইতে হবে, মানুষকে কি খেতে দেবো, কি নিষেধ করব, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আগে থেকে আমরা কষাস হয়ে যাই। সুতরাং কোনো ফ্যামিলিতে যদি উচ্চ রক্তচাপের হিস্ট্রি থাকে, তাহলে আপনার ওই প্রশ্নের সাথে স্ক্রিনিং করা অত্যন্ত জরুরি। না হলে যে কোনো মুহূর্তে নীরব ঘাতক ব্যাধি অ্যাটাক করবে, আপনি টের পাওয়ার আগে খারাপ জিনিস নিয়ে হাজির হবে। সো ডক্টর বাকি আপনি যেটা বলছিলেন যে নীরব ঘাতক, সো কি লক্ষণ দেখলে আসলে মানুষের দ্রুত সতর্ক হওয়া উচিত, যেটা ডক্টর তৌহিদ বলবার চেষ্টা করছিলেন, এবং কম বয়সীদের মধ্যে এটা বেড়ে যাচ্ছে বলে একটা সাধারণভাবে ধারণা পাওয়া যাচ্ছে, আপনাদের কথাবার্তা সেটা বোঝা গেছে, কিন্তু এর কারণটা কী এবং করণীয় কী ক্ষেত্রে? আচ্ছা, দুটো প্রশ্ন আপনার। প্রথম প্রশ্নটা বলি, সেকেন্ড প্রশ্নটা যে কম বয়সীদের মধ্যে বেড়ে যাচ্ছে। আহসান সাহেব বলছিল যে উচ্চ রক্তচাপকে একাডেমিক্যালি দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো যে 95 বা 90%-এর কোনো ডেফিনেট কজ, অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আবিষ্কার হয়েছে, ডেফিনেট কজ পাওয়া যায় না। আর 5%-এর ক্ষেত্রে একেবারে ডেফিনেট কজ পাওয়া যায় সরাসরি। তো ডেফিনেট কজগুলি সাধারণত হরমোনাল কজ, বাচ্চাদের মানে ইয়াং ছেলে না, শিশু থেকে ইয়াং পর্যন্ত 18 বছরের নিচে, সেগুলোকে আপনার অধিকাংশই কিন্তু সেকেন্ডারি হয় এটা। আর ইদানিংকার যেটা অল্প বয়স বলতে আমরা বোঝাচ্ছি যে ইন্টারমিডিয়েট বয়স 18, 19, 20-এ কিন্তু প্রেশার পাওয়া যাচ্ছে। সেটার কারণে যেটা বিভিন্ন জার্নাল থেকে যে জিনিসগুলি আমি দেখলাম বা এখন যেগুলো আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন যে স্ট্রেস একটা ইম্পর্ট্যান্ট। 2 নম্বর, বাচ্চাদের ওবেসিটি বেড়ে যাচ্ছে। আগে আমেরিকাতে ওবেসিটি ছিল প্রচুর, এখন কিন্তু অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে বাচ্চাদের কিন্তু প্রচুর ওবেসিটি হচ্ছে। 2 নম্বর হলো বাচ্চাদের কিন্তু এখন যারা জেন জি না, জেন আলফা যেটা বলবেন, 2000 সাল থেকে তো আলফা, তাই না সম্ভবত। তা আলফা যে জেনারেশনটা বা জেন জি যে জেনারেশনটা, এদের ফুড হ্যাবিটটা চিন্তা করেন আর আমাদের ফুড হ্যাবিট চিন্তা করেন, লট অফ ডিফারেন্স কিন্তু। এখন যে জেনারেশনটা, যার বয়স ধর 20, 21, 22, 23, এরা কিন্তু খুব ফাস্ট ফুডে অভ্যস্ত, যাদের একটু আছে, অ্যাফ্লুয়েন্ট বলবো না, এখন তো গ্রামেগঞ্জেও তো ফাস্ট ফুড চলে গেছে কিন্তু। তো ফাস্ট ফুড মানে কিন্তু চর্বি, স্যাচুরেটেড ফ্যাট এবং অয়েলের আধিক্য, নাম্বার 1। তো এই ফুড হ্যাবিটের জন্য কিন্তু প্রেশার কিন্তু বাড়তেছে। শুধু প্রেশার না, প্রেশার থেকে যে কমপ্লিকেশন, আর্লি কমপ্লিকেশন আমরা পরে আলোচনাতে আসবো, সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। নাম্বার 3 বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল পলিউশন। আমরা কিন্তু খুব কমন জিনিসগুলো নিয়ে খুব বেশি আলোচনা করি, কিন্তু এখন আমাদের টেক্সট বই কিন্তু চলে আসছে যে আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে, তো আমরা চিন্তা করতে পারি না নয়েজ পলিউশনস এবং ট্রাফিক জ্যাম। তো নয়েজ এবং ট্রাফিক জ্যাম দুটার ভিতরেই বলা হচ্ছে যে এই যে আপনি যখন নয়েজের মধ্যে বসে আছেন, হর্ন বাজাচ্ছে, এই নয়েজ সরাসরি কিন্তু উচ্চ রক্তচাপ, লং টাইম এক্সপোজার অফ দ্য নয়েজ, দীর্ঘ সময় আপনি নয়েজের মধ্যে যদি থাকেন
দীর্ঘ সময় যদি আপনি ট্রাফিক জ্যামে থাকেন, ট্রাফিক জ্যামের ইয়েটা আমি পরে আসতেছি, নয়েজের মধ্যে যখন থাকতেছেন এই নয়েজ কিন্তু ব্রেনে হিট করতেছে এবং ব্রেন থেকে ক্যাটাকোলামাইন, আমার ডাক্তার বন্ধুরা জানে, এক ধরনের হরমোন যেটা নিঃসরণ হয়, এটা কিন্তু ক্রমাগত, কোনো জিনিস তো একদিনে হয় না ভাই, এটা ক্রমাগত রক্তনালীর উপর আঘাত করতেছে। এই হরমোনটা কিন্তু প্রেশার বাড়ায়, প্রেশার বাড়তেছে, সেখান থেকে হার্ট অ্যাটাক হচ্ছে। আর একটা জিনিস হলো যে ট্রাফিক জ্যাম, এটা নিয়েও কিন্তু এখন টেক্সট বুকে চলে আসছে। আমরা যে বইটা পোস্ট গ্রাজুয়েশনে পড়াই, আমি উল্টায় দেখলাম সেদিন যে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড হার্ট ডিজিজ একবারে এখন একটা ফুল চ্যাপ্টার দিয়ে দিয়েছে তারা। সেখানে একেবারে ডকুমেন্টারি তারা বলতেছে যে আপনি যখন ট্রাফিক জ্যামের মধ্যে বসে আছেন, তা ট্রাফিক জ্যামে বসে থাকে আপনি কী হন? বিরক্ত হন না? এই বিরক্তটার আমাদের ইংলিশ নাম হলো অ্যানোয়েন্স। এই যে অ্যানোয়েন্স আপনি ঘুরে দেখতেছেন, হ্যাঁ, একটু আগে যেটা আমার হয়েছে আর কি, এখানে আস্তে আস্তে, হ্যাঁ, আমি ঘুরে দেখতেছি, তো এটাতে একই জিনিস, ব্রেন হিট করতেছে এবং আমাদের ওই হরমোনটা, আনইউজুয়াল হরমোন যেটা নিঃসরণ হওয়া উচিত ছিল না, সেটা কিন্তু নিঃসরণ হয়ে হার্টের রক্তনালীর উপরে গ্র্যাজুয়াল কিন্তু কাজ করতেছে। যেখান থেকে আপনার এখন বলতেছে যে নট অনলি উচ্চ রক্তচাপ, এই কারণ থেকে কিন্তু ডায়াবেটিস পর্যন্ত হচ্ছে, কর্টিসল বেশি রিলিজ হয়, ডায়াবেটিস হচ্ছে। আলটিমেটলি বলা হচ্ছে যে নয়েজ এবং এই ট্রাফিক জ্যাম, হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গ্র্যাজুয়ালি হার্ট অ্যাটাক এবং সিভিডি দিক চলে যেতে পারে। এই জন্য এখন একটা সুপারিশও এসছে যে বিশেষ করে আমাদের পুলিশ ভাইরা যারা এই ট্রাফিক ডিউটি পালন করতেছে, এবং আমাদের দেশের কথা বলছি, বিদেশে না, আমাদের দেশে যেভাবে আপনার হর্নের ভিতরে সে দাঁড়িয়ে আছে, শব্দ দূষণের মধ্যে সে দাঁড়িয়ে আছে, এবং তাকে বলা হচ্ছে যে তো 5 আওয়ার্সের ভিতরে, তার 5 আওয়ার্সের বেশি তার ডিউটি দেওয়া উচিত না। 5 আওয়ার্সের বেশি ওই শব্দের ভিতরে তাকে রাখা উচিত না। সে এখান থেকে সিভিডি বা হার্ট অ্যাটাক হওয়ার চান্স কিন্তু খুব বেশি। টেক্সট বুকে চলে আসতেছে, সুপারিশ চলে আসছে। এবং যেটা বলতেছে যে আপনি জানেন যে শব্দের একটা মাত্রা আছে কিন্তু, যে 60 ডিসিবি বোধহয় বলে আর কি, তো 60-এর উপরে যদি 10 হয় তাহলে উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাটাকের পসিবিলিটি 10% বেড়ে যায়। তো এটা যে শব্দ দূষণ এখন তো খুব কমন, এগুলো নিয়ে আমাদের মনে হয় যে এনভায়রনমেন্টাল নিয়ে আমরা তো আগে থেকে জানি যে প্রেশার, ডায়াবেটিস, ধূমপান, কোলেস্ট্রল, বংশ অথবা এইজিং প্রসেস, আমি এভাবে বলি যে বংশ অথবা বয়স বোঝানোর জন্য আর কি, হ্যাঁ। তো দিস 5 আর দ্য রিস্ক ফ্যাক্টর হার্ট অ্যাটাকের জন্য বা হার্টের রক্তনালীর ব্লকের জন্য। কিন্তু আমাদের কাছে ধরেন ডাক্তার বা সরকারের কাছেও কিন্তু এখন এনভায়রনমেন্টাল পলিউশন কিন্তু অত বেশি ইম্পর্ট্যান্ট হিসাবে না। আমি আপনাকে যে কথাটা বললাম, এবারের যে প্রতিবেদনটা, বেসিক্যালি প্রতিবেদনটা হচ্ছে যে কন্ট্রোল ব্লাড প্রেশার টুগেদার। এই টুগেদার মানে কিন্তু এটা যে কথা আমি এখন বললাম, টুগেদার মানে কিন্তু একসঙ্গে মানে হচ্ছে যে আপনাকে ব্যক্তি পর্যায়, সামাজিক পর্যায় এবং একটা ইনভলভমেন্ট অফ দ্য হেলথ অর্গানাইজেশন অ্যান্ড গভর্নমেন্ট। কারণ আপনি যে হাঁটবেন প্রেশার কমানোর জন্য, সেই হাঁটার ব্যবস্থাটা আপনার করতে হবে। ডক্টর আহসান, অনেক সময় দেখি যে আমরা শুনি যে রোগীরা ওষুধ শুরু করেন, কিছুদিন ভালো থাকেন, তারপরে নিজেরাই ওষুধটা হয়তো বন্ধ করে দেন। সো এটা কতটা ঝুঁকিপূর্ণ একটু আপনার সঙ্গে বুঝতে চাই। এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যে খাদ্যাভ্যাসের কথা, হাঁটা, ঘুম, ওজন নিয়ন্ত্রণ, চিকিৎসকরা বলে থাকেন মানসিক চাপ, ওই যে শব্দ দূষণের কথা ডক্টর বাকি বললেন, দুশ্চিন্তা, ঘুম কম হওয়া, এগুলোর সঙ্গে কতখানি সম্পর্ক আছে? অনেকখানি সম্পর্ক, একদম 100%। এগুলো সবগুলো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি যখন ঘুমাবেন না, এখন তো দেখা যায় যে হারে বিল্ডিং তৈরি হচ্ছে রাস্তার পাশে, সারা রাত ধরে গাড়ি যায়। আমাদের দেশে তো সাংঘাতিক ব্যস্ত ট্রাফিক, এখন সারা রাত ধরে গাড়ি যায়, তো লোকটার যে কত পার্সেন্ট ঘুম হয়, হয়তো সে ঘুমায় কিন্তু ডিপলি ঘুমাতে পারে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে যে কোনো এখন আমাদের দেশে তো টেনশন আমাদের বেশি, সেটা সামাজিক হোক, সেটা পলিটিক্যাল হোক, কিংবা অন্য অন্য কারণ যেভাবে হোক। এমনি আমরা খুবই গরিব দেশের মানুষ, আমাদের আয় নিয়েও একটা ব্যাপার আছে। পরিবারের সংখ্যা যখন বাড়তে থাকে তখনও মানুষের মনে একটা টেনশন হয়। তো সেই টেনশন ফ্যাক্টরটা একটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে ট্রাফিক জ্যাম, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবো কি না, তার চাকরি সে টাইম মতো শুরু করতে পারবে কি না, কোনো কিছু মিস হচ্ছে কি না, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো মানুষের লাইফস্টাইল ইজ
এই প্রেশার কন্ট্রোল করার জন্য খুব ইম্পর্টেন্ট। সবসময় আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এই প্রিভেনশন করতে গেলেই আমাকে আগে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলের মধ্যে কি কি পড়ে? এক নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস, এই ধূমপান নিয়ন্ত্রণ, অ্যালকোহল না খাওয়া, তারপরে হেলদি ফুড, স্বাস্থ্যবান্ধব খাওয়া গ্রহণ করা, যেমন এর মধ্যে আছে যে ফ্যাটি ফুড না এবং অয়েলি ফুড না। আমরা যে তেল খাই, যে হারে রান্না দেখি হোটেলে কিংবা কিছু কিছু বাসায়, এত রান্না খাওয়া উচিত না। এগুলো মানুষকে সচেতনতা আনতে হবে যে সারাদিনে 6 চামচের বেশি না, এবং কোন তেলটা খাবেন, কোন তেলটা ভালো, এগুলো বেছে নেওয়া উচিত। এগুলো গেল। এবং ওই যে ফাস্ট ফুডের অভ্যাসটা না করা, মাঝে মাঝে খাবে মানুষ, মাত্রই তো খেতে না দিলেও রুচির পরিবর্তনের জন্য খাবে, কিন্তু তাই বলে এরকম ডেইলি না। এখন যেগুলো ফুড পান্ডা বার হয়েছে অনলাইনে, যেগুলো হচ্ছে বাচ্চারা দেখি যে সমানে আপনার অর্ডার দিচ্ছে এবং আনায় খাইতেছে, খুব ইজি পেয়ে যাচ্ছে। অনেক সময় উপায় থাকে না, যে চিকিৎসকরা সাধারণভাবে বলেন যে আপনি ধূমপান করবেন না, কিন্তু চিকিৎসকদের মধ্যেও ধূমপানের প্রবণতা অনেক বেশি, অনেকে আছে, প্রবণতা আছে। তারপরে ধরেন এই যে লাইফস্টাইল, আমরা যে আগে অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা দৌড়ায় বাস ধরতাম স্কুলে যাওয়ার সময়, তারপরে খেলার মাঠ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম মুভমেন্ট নেই আমাদের, একদম নাই। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন যে ইলেকট্রনিক ডিভাইসের কারণে সব সারাক্ষণ বসে বসে। এইগুলাকে যদি আস্তে আস্তে নিয়ে আসে, এখন অনেককে দেখতেছি যে টেলিভিশনে বলছে যে এই মোবাইল ইউজ করলে কানের কি হবে, চোখের কি হবে, সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিরও কথা বলা উচিত। তা এইগুলো হচ্ছে লাইফস্টাইল করা। তাহলে 1 নম্বর হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ, 2 নম্বর হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ, খাদ্য অভ্যাস চেঞ্জ করা, 2 নম্বর ধূমপান এগুলো করা, এবং টাইম মতো ঘুমানো, রেস্ট নেওয়া। আমার আরেকটা প্রশ্ন ছিল যে ঔষধ বন্ধ করে দিলে, এই যে ওষুধ বন্ধ করা হচ্ছে একটা ধারণা যে সারা জীবনে আপনাকে ঔষধ একবার ধরলে আর ছাড়া যাবে না। হ্যাঁ, এবং এই ভয়ে অনেকে ওষুধও শুরু করে না। তা আমরা বলি যে না, এরকম না, ওষুধ খাবেন, তবে নিয়ন্ত্রণ যখন থাকবে, বলে যে 2 বছর যদি একই মাত্রায় নিয়ন্ত্রণ থাকে, প্রথম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যে আমি প্রথমে রোগীকে দেখে একটা ওষুধ দিলাম, এটা তার মানে ঠিক মতো মাত্রায় মানে ব্লাড প্রেশারটা কমে আনতে পারছে কিনা। যদি পারে, যদি কোনো ফ্লাকচুয়েশন না হয়, তাহলে এই ওষুধটাকে কন্টিনিউ করা উচিত অ্যাটলিস্ট 2 ইয়ার্স। তারপরে ছেড়ে দিবে না, হাফ করে দেখবে যে এখন কীরকম আছে। সাথে সাথে এক্সারসাইজ, যদি হাঁটলে অনেক মাত্রায় ওষুধ কমে আসে। তাহলে ওষুধ এইভাবে আস্তে আস্তে কমে দেখবে যে পারা যায় কিনা, যদি যায় তখন খাবে না। এখন অনেকে হয় কি, ওষুধ অ্যাভেলেবেল পাওয়া যায় না, উচ্চ দাম বেড়ে যাচ্ছে ওষুধের, অনেকে এই জন্য খেতে পারে না, এটা একটা সত্যি। সেই জন্য আমাদেরও খুব কনসাস হওয়া উচিত যে কম দামের ওষুধ যেগুলো এবং অ্যাভেলেবিলিটি আছে, সব জায়গায় পাওয়া যায়, এরম ওষুধ প্রেসক্রাইব করা, এটা একটা। ডক্টর তৌহিদ, যেটা আলোচনা হচ্ছিল যে স্থূলতা, অনেক ধূমপানের কথা বলছিলেন, আমরা শুনি যে অতিরিক্ত লবণ খেলেও এটা বাড়ে, ডায়াবেটিস একটা, তো এর সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্কটা কি? এবং বলা হয়ে থাকে যে কারো যদি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একসঙ্গে থাকে তাহলে ঝুঁকি অনেক বেশি, এবং রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে কি কি ধরনের জটিলতা হতে পারে? ধন্যবাদ আপনাকে। এবার আমরা ডায়াবেটিস দিয়ে বলি, ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যারা একত্রে ভুগছে, তাদের কিন্তু কিডনি 30% রেটে খারাপ হয়, ইয়ারলি 30% রেটে খারাপ হয়। সুতরাং আপনাকে ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ রাখতে হবে, ব্লাড প্রেশার থাকলে নিয়ন্ত্রণ করতে হবে। আর আলী হাসান সাহেব বলছিলেন যে ওষুধ কখনো কখনো ছাড়া যেতে পারে। যেমন একটা রুগী মনে করেন ডায়রিয়া হয়ে গেল, ব্লাড প্রেশার কমে গেল, হার্ট অ্যাটাক নিয়ে আসছে, ব্লাড প্রেশার একদম নাই, তখন ব্লাড প্রেশার বাড়ানোর কিছু কিছু ওষুধ আছে যেটা আমরা হাসপাতালে ভর্তি রেখে ব্লাড প্রেশার বাড়াই। সাময়িক সেই সব ক্ষেত্রে ব্লাড প্রেশারের ওষুধগুলো বন্ধ রাখা হয়, ব্লাড প্রেশার বাড়া সাপেক্ষে আবার দেওয়া হয়। সুতরাং কন্টিনিউ করবে। বাট এটা রিভার্সেবল কি? মানে রিভার্সেবল কি না? একবার ধরলে সাধারণভাবে পারসেপশন হচ্ছে যে এটা, সাধারণভাবে পারসেপশন হলো দ্যাট শুড বি কন্টিনিউ, এটা কন্টিনিউ করতে হবে। এখন তো বলা হচ্ছে যেমন ডায়াবেটিস, কোনো গবেষণা বলছে যে ডায়াবেটিসও রিভার্সেবল, কিন্তু সাধারণভাবে পারসেপশন এখন পর্যন্ত স্ট্যাবলিশ যে না, ডায়াবেটিস একবার ধরলে আর মুক্তি নেই, মুক্তি নাই। কিন্তু কোনো গবেষণা বলছে যে এটাকে আসলে লাইফস্টাইল দিয়ে নানাভাবে আপনি সেটা এমন এমন দিন আসছে যে আগে আমরা বলতাম যে হার্টের ওষুধ সারা জীবন, অ্যাসপিরিন সারা জীবন খেতে হবে, বিজ্ঞানের শেষ কথা শেষ বলে নেই। এখন বলা হচ্ছে আমরা স্টেন্ট করার পরে ঠিক আছে, এটা 2 বছরের বেশি প্রয়োজন নাই, বলা হচ্ছে যে 1 বছরের বেশি আর দরকার নাই, লেটেস্ট আপডেট হয়ে গেছে। সুতরাং আমরা
ইউজুয়ালি বলি যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ আপনি লাইফ লং কন্টিনিউ করতে হবে। ব্লাড প্রেশারের ওষুধও সাধারণত বলে থাকি বাদ দিয়ে দিয়ে খেলে ক্ষতির মাত্রা তো বেড়ে যায়। ক্ষতিটা কি বাকি সে আগে বলেছে, মাথার মধ্যে যেমন স্ট্রোক হয়ে যায়, রক্তক্ষরণ হয়ে যায়, চোখের মধ্যে রক্তক্ষরণ হয়, ব্লাইন্ড হয়ে যেতে পারি, হার্টে হার্ট অ্যাটাক, অ্যাঞ্জাইনা হয়, কিডনিতে কিডনি বিকল হয়ে যায়, ইভেন কি আপনার ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে। সুতরাং আপনি কি চাইবেন ব্লাড প্রেশার একটু কন্ট্রোল, একটা ট্যাবলেট খেলে যদি কন্ট্রোল থাকে এতগুলো জিনিস আপনি অ্যাভয়েড করতে পারবেন। শুধু আমরা সকলেই চাইবো। বিশ্বজুড়ে তো ঔষধ বিরোধী ক্যাম্পেইনও কিন্তু আছে এবং চিকিৎসকরাই সেই সব ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত যে ঔষধ শরীরের জন্য অনেক ক্ষতি। সেটাই বললাম যে সামনের এমন দিন আসছে যে আগে বলা হতো ডায়াবেটিসের রেগুলার খেতে হবে, এখন লেটেস্ট আপডেট হয়ে গেছে ডায়াবেটিসের এমন একটা ইনজেকশন আসছে যেটা সপ্তাহে একবার নিতে হয়, সেটা ডায়াবেটিসের কন্ট্রোল থাকে এবং কি ফিল্ম স্টাররা কী করছে ওই ওষুধের ওবেসিটি কমছে, তার মানে তার ওজন স্থূলতা কমে যাচ্ছে। আপনি আরও জিজ্ঞেস করছিলেন যে স্থূলতার সাথে সম্পর্ক আছে, লবণের সাথে ডায়াবেটিস এবং সব কিছুর সাথে কিন্তু ব্লাড প্রেশার একটা ওতপ্রোত জড়িত। লবণ এটা কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। আপনি মনে করেন অনেক ধরনের ব্যথার ওষুধ খাচ্ছেন, স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়তে পারবে, বাড়ে মানে কি বাড়বে। আর মনে করেন যে আপনি ধূমপান করছেন, ধূমপান স্টিফনেস, আর্টেরিয়াল ওয়ালগুলো স্টিফ করে দেয়। ওল্ড এজে যেমন আলী হাসান সাহেব বলছিল সিস্টোলিক হাইপারটেনশন হয় রিয়েলি, এবং সিস্টোলিক হাইপারটেনশন কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য ওল্ড এজ একটা বড় ফ্যাক্টর আছে। ইয়াং আর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, বংশগত যারা হাইপারটেনশন ভুগছে, তাদের জন্য কিন্তু বড় বেশি ডিপলি আমাদের চিন্তা করতে হয়। সুতরাং আবারও সেই একই কথা, ওষুধ শুরু করলে ছাড়া উচিত না, ছাড়লে জটিলতায় পড়তে হবে, তাহলে মহাবিপদ। প্রফেসর, বাকি সো প্রতিরোধের উপায় তো কিছু কিছু আলোচনার মধ্যে আসলো, যদি আপনি আরও কিছু যোগ করেন বা প্রতিরোধ। আচ্ছা, আমি একটু আমাদের এখন তো আমি বৃদ্ধ, সুতরাং মা বোন বলবো না, আপনি দাবি করছেন বারবার যে আপনি মেয়েদের ব্যাপারে এটাও কিন্তু এক ধরনের সমস্যা, ব্যাধি। এই যে আপনি মনে করছেন যে আপনি বৃদ্ধ, না মা না, বোনদের ক্ষেত্রে, আমার কিছু বোন বা মেয়েদের ক্ষেত্রে মহিলাদের হাইপারটেনশন নিয়ে একটা চ্যাপ্টার আছে। কাদের বেশি হয়, ছেলেদের না মেয়েদের? প্রেশার কিন্তু মেয়েদের বেশি হয়, ডাটা বলে প্রেশার মেয়েদের বেশি হয়। কোন রিজিয়নের লোকজনদের বেশি হয় প্রেশার হাইপারটেনশন? এটা না, এখন আমাদের তো ফুল স্ট্যাটিস্টিক্স না, আমরা যে বললাম যে আমেরিকানদের 46%-এর মতন এখন একটা ডাটা আছে, আমাদের দেশে মেয়েদের 32, পুরুষের বলে 25%-এর মতন। আমাদের একটু ডাটার অভাব আছে বাংলাদেশে, এটা আপনি জানেন। তো আমি যে একটা বিষয় আলোচনা হচ্ছে না বলে আমি একটু বললাম, ইয়াং এজ হাইপারটেনশন ইন কেস অফ ফিমেল, এটা কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল একটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের মেয়েদের একটু জানা উচিত। কিন্তু হ্যাঁ, এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন আপনি জানেন যে দুটো হরমোন মিলেই কন্ট্রাসেপটিভ পিল হয়, জন্ম নিয়ন্ত্রণ, বাংলায় বলি জন্ম নিয়ন্ত্রণ বড়ি। তো জন্ম নিয়ন্ত্রণ বড়ি এস্ট্রোজেন যেটাতে বেশি আছে, এই জন্ম নিয়ন্ত্রণের বড়ি যদি দীর্ঘদিন খায় তার কিন্তু প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য এখন আরও পিউরিফাইড, আরও লো ডোজ এস্ট্রোজেন আসতেছে। প্লাস বলা হয় যে এটা ইন্টারমিটেন্টলি যদি অন্য পদ্ধতির ভিতরে যেতে পারে তাহলে সেটা ভালো। এটা একটা মেয়েদের কিন্তু জানা উচিত। অনেক মেয়েদের যে হয়ে যাচ্ছে 30 বছর বয়সে যে হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, অনেক সময় জিজ্ঞাসা করি না, কিন্তু পার্সোনাল হিস্ট্রি কিন্তু জিজ্ঞাসা করা উচিত বলে আমি মনে করি, যে আপনি লং টার্ম কন্ট্রাসেপটিভ খাচ্ছেন কিনা। কন্ট্রাসেপটিভের শুধু প্রেশার ইফেক্ট না, কন্ট্রাসেপটিভ থেকে হার্টের রক্তনালী বা হাত পায়ের রক্তনালীতেও কিন্তু ব্লকেজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কজ কিন্তু কন্ট্রাসেপটিভ, বিশেষ করে এস্ট্রোজেন সমৃদ্ধ কন্ট্রাসেপটিভ। এখন শুধু প্রজেস্ট্রন দিয়ে বোধহয় বানানোর চেষ্টা করতেছে কন্ট্রাসেপটিভ, এবং উৎসাহিত করা হচ্ছে যদি অন্য পদ্ধতিগুলি যেটা আছে সেটা করা, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে আমি একটু বলি আমার অভিজ্ঞতা, যেটা আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, প্রেশার ওষুধ একেবারে ছাড়া যাবে না এটা বললে অনেকে খুব ভয় করে। বিষয়টা আমি অন্যভাবে বলতে চাই, সাইকোলজিক্যাল এফেক্ট আছে। হ্যাঁ, সারা জীবন ওষুধ খেতে হবে। তো দুইভাবে আমি বলি, স্থায়ীভাবে পার্মানেন্ট একটা ডিজিজ ক্যারি করছে। আমি বলি যে আচ্ছা, আমি যে চশমা পড়তেছি এটাও তো একটা অসুখ না? মানে আমি চশমা খুলে ফেললে তার দেখতে পাবো না। এখন বেসিক্যালি আমি পকেটে আর একটা চশমা নিয়ে ঘুরি, আমার ব্যাগে চেম্বারে যাই, বা যে এটা ভেঙে গেলে ওটা দিয়ে যাতে রোগী দেখতে পারি আর কি। তো এটাও একটা ওষুধ বলতে পারেন, বা একটা ডিভাইস যেটার মাধ্যমে আমি আমার চোখটা ঠিক রাখতেছি।
তা আপনার একটা ট্যাবলেট বা দুটো ট্যাবলেটের মাধ্যমে আমি যদি আমার হার্ট, ব্রেন, কিডনিকে ভালো রাখতে পারি, এটুকু স্যাক্রিফাইস আপনার করা উচিত। তো বেশি ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ফলো আপ। আমি আমারটা দেখছি যে অনেক উচ্চ রক্তচাপ নিয়ে এসছে, বুঝছেন কথাটা। আমি আমাদের কম্বাইন্ড ওষুধগুলো আছে, বাইজোরান বা এই ধরনের ওষুধগুলো দিয়ে রাখছি, সে হয়তো বেশ কিছুদিন পরে আসছে, দেখি যে প্রেশার অনেক ডাউন হয়ে গেছে। তো এই ধরনের রোগে আমি দেখছি যে আমরা কমাই দিলাম, সে কিন্তু কমপ্লেন করে যে আমার মাথা টাথা ঘুরে, এটা কমাই দিলাম। এবং এই ধরনের রোগীকে যদি ডাক্তার এবং রোগীর সঙ্গে যদি ক্লোজ অ্যাসোসিয়েশন থাকে, তাহলে কিন্তু কিছু সময় প্রেশারের ওষুধ কিন্তু বন্ধও করা যায় অ্যাজ পার দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট। সুতরাং আমরা ওইভাবে ভয় না দেখিয়ে, যে আপনি যদি লাইফস্টাইলকে উন্নত করানো, যে বললো পরিষ্কার বইয়ে লেখা আছে যে দেয়ার ইজ ক্লোজ রিলেশন বিটুইন ফুড হ্যাবিটস, আপনি পার্সেন্টেজও দেওয়া আছে যে এরকম যদি করেন তেল বা স্যাচুরেটেড ফ্যাট, তাহলে এত পার্সেন্ট প্রেশার কমবে। আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে এত পার্সেন্ট প্রেশার কমবে। তা আমি আরেকটু বলি, একটু আগে যে কথাটা বাচ্চাদের, যে আমাদের বাচ্চা মানে আমাদের যে অ্যাডাল্ট হাইপার টেনশনের যে তিনটা কারণ বলেছিলাম, আর একটা কিন্তু বলিনি, সেটা হলো যে কায়িক পরিশ্রমের অভাব। এখন কায়িক পরিশ্রমের অভাব মানে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এখন ফাস্ট ফুড, এবং বাচ্চাদের স্ট্রেস বাড়ছে। কিন্তু আমাদের স্কুল এবং কলেজের ছেলেপেলেদের যে পড়াশোনার ঔষধের মতো এক্সারসাইজ শব্দটা অনেকে একটু সমস্যায় ফেলে দেয়। চাইতে ফিজিক্যাল মুভমেন্ট বলা অনেক বেটার, যে আপনি সারাক্ষণ যদি মুভমেন্টের মধ্যে থাকেন সারাদিন, তাহলে এক্সারসাইজেরও দরকার পড়ে না। না, এক্সারসাইজ বলতে কি, যে এখন বলা হচ্ছে যে 30 মিনিটস অ্যাট লিস্ট পাস। আমি যদি 5 ঘন্টা 6 ঘন্টা একটা না টেবিলে বসে থাকি, ওটাও তো একটা সমস্যা। সমস্যা তো। এবং একটা জার্নালে দেখলাম যে সিগারেট যেভাবে হার্টের রক্তনালী ব্লকের জন্য রিস্কি উপাদান, আমরা রিস্ক ফ্যাক্টর বলি, যারা সর্বক্ষণ বসে থেকে কাজ করেন, আমাদের ভাষায় আমরা সিডেন্টারি লাইফস্টাইল বলি, বা ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, একেবারেই কায়িক পরিশ্রম করে না। একবার সিগারেট যে ক্ষতি করে, ল্যাক অফ কায়িক পরিশ্রম একই ক্ষতি করে, রিস্ক ফ্যাক্টর। সুতরাং ফিজিক্যাল এক্সারসাইজ ইংলিশে বলাটা বোধহয় ভালো, দৈহিক পরিশ্রম, যেটা পরিশ্রম মানে ভারী টানতে হবে তা না, হাঁটা। এখন বলা হচ্ছে যে ভাই ঘড়ি দেখে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হার্ট অ্যাসোসিয়েশন যেটা এখন আমাদেরকে বলতেছে যে অ্যাটলিস্ট 5 days অ্যারোবিক ওয়াকিং, 30 মিনিট, 150 মিনিটও যদি হয় সপ্তাহে, তাও কিন্তু আপনি অনেক সুস্থ থাকবেন। তো এই জিনিসটা কিন্তু আমাদের তো বটেই, বাট আমাদের যে কামিং জেনারেশনের ভিতরে কিন্তু এটা অনেক। এই জন্য টুগেদারনেস যে বলছে যে কামিং জেনারেশনকে যে আপনি যে হাঁটাবেন বা এক্সারসাইজে আপনি যে উদ্বুদ্ধ করবেন, তার জন্য আপনার কিন্তু প্লেগ্রাউন্ড লাগবে, বা আপনার জন্য লাগবে, আপনার পার্ক লাগবে, ওয়াকওয়ে লাগবে, সেফটি অ্যান্ড সিকিউরিটি লাগবে। এই জন্য এবারে জোর দিচ্ছে কিন্তু টুগেদারনেস মানে কিন্তু সব মিলে আসেন উচ্চ রক্তচাপকে। জি, সো আমরা অনেক কিছু আলোচনা করলাম, অনেক কিছু হয়তো মিসও করে গেছি, এবং আপনারা হয়তো বা ওই যে আমার কাছে মনে হয় যে বিজ্ঞানে তো আসলে শেষ কথা বলে কিছু নেই, আজকে যেটা সত্য কালকে সেটা একবারে ভুল প্রমাণিত হতে পারে। সো আলোচনাটা শেষ করবার জন্য এবং প্রত্যেকের জন্য 5 মিনিট করে সময়, যা কিছু মিস করলাম বা আরও উল্লেখ করা বা কোনোটাকে জোর দেওয়ার জন্য যদি বলার প্রয়োজন মনে করেন, আপনারা বলতে পারেন। প্রফেসর তৌহিদুল হক। ধন্যবাদ জিলু ভাই, আপনাকে 5 মিনিটে বললে যথেষ্ট। যে থিমটা ছিল কি, এবারে থিম হলো কন্ট্রোল হাইপারটেনশন টুগেদার। বাকি সে বারে বারে বলছে চেক ইউর ব্লাড প্রেশার রেগুলারলি। দুইটা পয়েন্ট হলো, আপনি রেগুলারলি চেক করতে বলছে, আপনি একদিন করলেন, 2 মাসের মধ্যে খবর নাই, মানে ওষুধ খেলেও রেগুলারলি করতে হবে। রেগুলার করতে হবে। এটা কি নির্ধারিত কোনো সময় করা উচিত? না, নট লাইক দ্যাট। লাস্ট বলছে ডিফিট দি সাইলেন্ট কিলার। তার মানে আপনি সকলে, মানে আপনি আপনার ফ্যামিলি, নিজেকে ব্লাড প্রেশার চেক করান, পরিবারের করান, আপনার এলাকার আপনার আত্মীয় স্বজনের করান, তারপরে আপনার পাড়া যারা আছে তাদেরকে সাজেস্ট করেন, তারপরে সমগ্র দেশ আলাপ আলোচনার মাধ্যমে ব্লাড প্রেশারটা আমরা কন্ট্রোল করি। আপনি যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারেন, তাহলে কি দিস কিলার ডিজিজ, নাম্বার 1 কিলার ডিজিজ এখন ওয়ার্ল্ডে। প্রতি বছরে 1,80,00,000 লোক এই হাইপারটেনশন অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যাচ্ছে। তাহলে এই রোগটা কিন্তু ডিফিকাল্ট। তাহলে আপনাকে প্ল্যান করতে হবে, প্রিভেনশন ইজ ইম্পর্টেন্ট।
রোগটা যেন না আসলে যেন আটকিয়ে ফেলতে পারি আমরা। সেই ক্ষেত্রে সাজেশন যে আলী হাসান সাহেব কিন্তু আগে বলেছে, সব কথার মধ্যেই কিন্তু চর্বিযুক্ত খাবার কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যেটাই খাই না কেন চর্বিওয়ালাটা বেশি স্বাদ হয়, এবং ওর সাথে একটা লবণ দিতে হয়, লবণ চর্বি দিয়ে দুটোই খারাপ। তারপর কি ওই যে অনেকে বলে যে চর্বিও ভালো, যেটা ফিশ অয়েল ইজ ইম্পর্টেন্ট, ফিশ অয়েল অ্যানিমেল থেকে যে চর্বি হয় সেটা শরীরের জন্য ওইটা ক্ষতি করে। না, কিন্তু অনেকে আবার বলেন যে ওটার পক্ষে যুক্তি আছে, যুক্তি থাকলেও অত কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে এখনো মনে হয় জরুরি মনে হয় না। হ্যাঁ, সুতরাং আমি বলবো যদি আমরা আমাদের ব্লাড প্রেশার, আমি যদি আমার দেখুন আমার আল্লাহ তাআলা কি 2টা চোখ দিছে, 2টা নাক দিছে, 2টা হাত দিছে, 2টা পা দিছে, হার্ট কিন্তু একটি। সুতরাং আমি যদি আমার হার্টের যত্ন নিতে পারি তাহলে আমি সমস্ত আমার ফ্যামিলিকে সেভ করতে পারবো, আমার আশেপাশে যারা আছে এলাকার লোকজন সেভ করতে পারবো। আর সমস্ত আমি যে আপনার মাধ্যমে এই যে বক্তব্য দিচ্ছি এতে কিন্তু মানুষ উপকৃত হবে। আপনি বাকি সাহেব বলছিল কতটুকু লবণ খাওয়া উচিত, কতটুকু হাঁটা উচিত, ধূমপান করবো কি না, আজকে একটা খাই। ধূমপান বন্ধ করবেন, কীভাবে বন্ধ করবেন? হঠাৎ বন্ধ করলে পারবেন না। আপনি 10টা খেলে আপনি 8টায় নামেন, আপনি 5টায় নামেন, আস্তে আস্তে স্টপ করার ব্যবস্থা করেন। এইভাবে ফেজ বাই ফেজ কতটুকু হাঁটবেন। দেখুন আমরা কিন্তু হাত মুখ ধুই এই যে ধর্মীয় অনুশাসনের মধ্যে যদি আমরা থাকি, আমরা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি, দিস ইজ ওয়ান অফ দি এক্সারসাইজ। আমরা সেজদায় যাচ্ছি, আমাদের করোনারি সার্কুলেশন বেড়ে যায়, ঠিক আছে? আমরা হাত ধুচ্ছি, আমাদের কিন্তু অটোমেটিক এক্সারসাইজ হচ্ছে। আমরা নামাজে যাচ্ছি, জামাত ধরছি, অটোমেটিক কিন্তু এক্সারসাইজ। সুতরাং আমি যদি আমার ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকি তাহলে আমি মনে করি যে আমি অনেকখানি মুসলিমরা তো ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকি। আপনি করোনার সময় মনে আছে যে বলি যে 20 মিনিট হাত ধোন আপনারা, 20 মিনিট না, আর 5 ওয়াক্ত নামাজের সময় আমি যে অজু করে দিস ইজ এনাফ আমার কিন্তু এটা কন্ট্রোল করার জন্য। সুতরাং আমি বলতে চাইবো যে যেখানেই থাকে না কেন ব্লাড প্রেশার রোগী যারাই আছেন তারা নিয়মিত ওষুধ খাবেন, আর যে নিয়মগুলো আছে অ্যালকোহলটা পরিহার করুন, আস্তে আস্তে সাডেন স্টপ না করলেও হবে, স্মোকটাকে অ্যাভয়েড করুন, আর লবণাক্ত খাবার, লবণ হ্যাঁ 1 চামচের বেশি লবণ কিন্তু খাওয়া উচিত না। তরকারিতে যা থাকবে সেটাই আপনার জন্য এনাফ, এক্সট্রা সল্ট নেওয়া যাবে না। আর কি কায়িক পরিশ্রম করতে হবে, ওবেসিটি থাকলে কমাতে হবে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল রাখতে হবে। এইগুলো যদি আমরা মানতে পারি আমরা সুস্থ থাকবো, এবং আমরা আমাদের জনগোষ্ঠীকে মানে কি হাইপারটেনশন এবং তার যে কমপ্লিকেশন আছে সেটা থেকে কিন্তু আমরা সেভ করতে পারবো। প্রফেসর সৈয়দ আলী হাসান। জি, ধন্যবাদ আপনাকে। আসলে লবণ, অনেকে বলে যে লবণ খেলে হাই প্রেশার হয়, কিন্তু আমাদের দেশভিত্তিক এটা। ঠান্ডার দেশে আপনি ঘামেন না, কিন্তু আমাদের দেশে দেখেন লেবাররা যারা বাইরে কাজ করছে প্রচুর ঘামে, এবং কিন্তু দেখা যায় যে বেশিরভাগ লোকে হাইপোনেট্রিমিয়া নিয়ে ভর্তি হচ্ছে। তো সুতরাং লবণেরও দরকার আছে। তাই লবণ যদি আপনি একদম কমায় দেন, এই ভয় দেখান, অনেকে দেখি যে লবণ রান্নার মধ্যে দিতেই চায় না, তাই খুব বিশ্রী ব্যাপার হয়ে যায়। তো সুতরাং সবকিছু বুঝে করতে হবে। ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এখন আমি একটা জিনিস দেখছি, যে লোকটা আসলে অসুখে পড়ে যায়, যার বয়স হয়ে যায়, যে হাঁটতে পারে না, তাকেই সব রোগ ধরে। আপনি চলাফেরার মধ্যে আছেন, কোনো অসুবিধা নেই, আপনার ডায়াবেটিস কন্ট্রোল, হাঁটেন, খাওয়া যদি আপনি তখন খাওয়ারও সুযোগ পাচ্ছেন না, অল্প খাচ্ছেন। হ্যাঁ, এই জন্য আমাদের উচিত যে সব কিছু মানে চলমান অবস্থায় যাতে আমরা থাকি, একটা কথা। আর একটা কথা হচ্ছে যে যেটা আমার বাকি ভাই বলছে, যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রামে এমনভাবে ছড়াইছে, তাতে দেখা যায় যে ইভেন কি আমাদের ডাক্তারদের ওয়াইফরা দেখছি যে অল্প বয়সে হার্ট অ্যাটাক নিয়ে আসছে, একদম ধরেন 20-22 বছরে, 2 বাচ্চার মা। তাদের কোলেস্ট্রল এত বেশি হাই হয়ে যায়, এটা ডিপোজিট হয় করোনারি আর্টারিতে, আইসা তখন হার্ট অ্যাটাক হয়। তা এইগুলোর জন্য এটাও প্রচার করা উচিত। এবং আসলে সব কেমিক্যালই খারাপ, আমরা যত ওষুধ খাই সবগুলোই কেমিক্যাল আছে, পার্শ্ব প্রতিক্রিয়া সবগুলোরই আছে। তবে একটা পার্শ্ব প্রতিক্রিয়া এর হবে আর একটা হবে না, এরকম বিশেষ। আর এই যেগুলো আপনার ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এইগুলো অলমোস্ট অনেক মহিলাকেই এফেক্ট করে ফেলতেছে। তো সেই জন্য আমরা সাজেশন থাকবে যে ওই যেগুলো যে প্রজেস্ট্রন জাতীয় অথবা মেকানিক্যাল প্রসেসে এই জন্ম নিয়ন্ত্রণ করা যায়, এইগুলি হচ্ছে সব থেকে ইজি ব্যাপার। এটার দিকে একটু খেয়াল দেওয়া উচিত। এবং এই যে সবাইকে বলবো যে আপনারা কম খান, বেশি পরিশ্রম করেন,
এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, ধূমপান বাদ দিয়ে দেন। হয়তো বা একবারে পারা যাবে না, আমরাও কঠোর হয়ে যাই যে ধূমপান বন্ধ করে দেন, এটা সম্ভব না। এটা কেউ ওকে যদি ওনাকে আদর করে ভালোবেসে বলা যায় যে আপনার এই ক্ষতি করবে, আপনি একটু আস্তে আস্তে কমাতে থাকেন, হি উইল ডু, আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে, বুঝছেন না? সব কিছু জোর করে কিছু হবে না। তা সুতরাং এইভাবে আমাদের দেশবাসীর কাছে আমাদের বলা থাকবে যে আপনারা সব কিছু চলমান রাখেন, হাঁটতে থাকেন, টেনশন কমান। কারণ অনেকে আছে যে অনেক কিছু করতে চায়, এত করার দরকার নেই। আপনার শরীরের জন্য যতটুকু দরকার, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু করেন, এতটুকু করলে আপনি শান্তিতে থাকবেন, বেশি করতে গেলেই ভেঙে পড়বেন। তো এটাই আমার মানুষের চাহিদা বেড়ে গেছে, কম্পিটিশন, রেস। জিলু ভাই, আরেকটা জিনিস আমি বলি, সামনে কোরবানির ঈদ আছে, ঈদে এই রোগীগুলো কি খাবে? কোরবানির মাংস খাবে না খাবে না, এটা কিন্তু জিজ্ঞেস করবে। হ্যাঁ, তো বলেন খাবে না খাবে? অবশ্যই অবশ্যই এই কোরবানির মাংস খাবে, অবশ্যই চর্বি পোর্শন বাদ দিয়ে খেতে হবে। আচ্ছা, কি পরিমাণ খাবে সেটাও তো একটা হ্যাঁ, 1 পিস 2 পিস খেলে কোনো ক্ষতি নাই। কোরবানিতে আপনি হাঁটা চলাফেরা করবেন, নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়বেন, অসুবিধা হবে না। কোরবানির মাংস এটা আল্লাহর নিয়ামত। হ্যাঁ, সেই জন্য আমরা মনে করি যে কোরবানিতে অত রেস্ট্রিকশনে যাওয়া দরকার নেই। অবশ্যই তবে চর্বি পোর্শন, যে হাড়ের মধ্যে যে নরম অংশ, নলি যেটা বলি, এগুলো কিন্তু খুব ব্রেইন বিপজ্জনক। হ্যাঁ, বিপজ্জনক। এগুলো যতটুকু অ্যাভয়েড করে পারা যায়। আপনি 1 পিস 2 পিস মাংস খান, 1 পিস 2 পিস তো সাধারণ সময়কে, কোরবানির সময়কে 2 পিস না। যারা হার্টের ডিজিজ, তারা খাবেন, কিন্তু ওই যে কোপ্তা কিমা করে, কেন কোপ্তা বানায় কি দিয়া, কিমা বানায় কি, টিকিয়া বানায় কি দিয়া, আপনার দেখবেন যে সলিড মাংস তখনই থাকে না। আর মাংস খেলে ঝোলটা যেতে না খায়, ঝোলটা বিপজ্জনক, সবাই বলে। ফ্যাট গোলে ওখানে পড়ে রয়েছে, সেখান থেকে উঠায় আসতে করে যদি খায় 2-1 পিস খাবে, এটা তো স্বাভাবিক। না তো মানুষ বেঁচে থেকে লাভ কি? আরো বলবে যে আমি তাহলে খেতেই পারলাম না, এ করতে পারলাম না, এবং খুব মনটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। এত রেস্ট্রিকশন করার দরকার নাই। বলে পোলাও খেতে পারবেন না, কেন পোলাও খাবেন? আপনি তেল দিয়ে রাঁধেন, তেল দিয়ে তো ভালো ভালো তেল আছে, সয়াবিন, কি বলে এটাকে, আমাদের অলিভ অয়েল দিয়ে রাঁধেন, তাহলে খাওয়া যায়, সবই খাওয়া যায়, কিন্তু পরিমিত, অল্প বুঝে। প্রফেসর বাকি, আমি যেটা বলতে চাই আসলে আমাদের দর্শকদের, যে আমাদের কিন্তু একটা 15 থেকে 30 বছর পর্যন্ত আমি একটা ডাটা পেলাম যে বাংলাদেশে 5 কোটি জনসংখ্যা কিন্তু 15 থেকে 30 বছর পর্যন্ত, মানে মোস্ট অ্যাক্টিভ এজে আমাদের। এটা একটা বিরাট সম্পদ কিন্তু। আমার মনে হয় এই জন্য এই টুগেদারনেস কথাটা এসছে। তা আমরা এই পোর্শনটা, এই জনগোষ্ঠীকে যদি এখন থেকেই আমরা যদি নিরাপদ রাখতে চাই, এরাই কিন্তু কর্মক্ষম, এরাই বিদেশে যে টাকা ইনকাম করতেছে, দেশেও কিন্তু আমাদের প্রবৃদ্ধি বাড়াচ্ছে। তো আমাদেরকে এই সচেতনতা বাড়াতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে আমাদের সমাজ রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। আমরা শুরু করব ঘর থেকে, কারণ যেটা আমাদের ইয়াং এজ হাইপারটেনশনের যেটা কথা হচ্ছে, আমাদের মা বাবারা যদি সচেতন না হন, তাহলে বাচ্চাদেরকে সপ্তাহে সপ্তাহে কিন্তু ফাস্টফুডে নিয়ে যাচ্ছে। পেপসি, কোলা এবং যত রকম আপনার পানীয় আছে, সমস্ত পানীয়র মধ্যে প্রচুর সুগার। বলা হয় যে লবণ যেমন ক্ষতিকর, সুগার তেমন ক্ষতিকর, ফ্রম দ্য আর্লি এজ অফ দ্য লাইফ। এই 2 সাদা হলো ক্ষতিকর, এভাবে অনেকে রস করে কথা বলে আর কি। রাইসের কথা বলেন, হোয়াইট রাইস, একই কথা, কিন্তু খুব সুন্দর কথা বললেন। তো সুতরাং আমাদেরকে এই জনগোষ্ঠী, আমরা তো যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো চিকিৎসার মধ্যে আছে, যারা এখনও অসুস্থ হয়নি তাদের দিকে আমাদেরকে আসুন আমরা নজর দিই, এবং সেখানে আমরা সমন্বিতভাবে নজর দিই। আমাদের এই প্রচারটা যাতে চলুক, কারণ হার্ট থেকে যে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, আমি আমার কিছু অভিজ্ঞতা একটু 2-3 মিনিটে শেয়ার করি, যে গত 1 বছরের অভিজ্ঞতাটা আমি বলি। হ্যাঁ, আমার একটু প্রবাসে যে কোনো কারণেই হোক আমার নাম আছে প্রবাসীদের ভিতরে, বিশেষ করে শ্রমজীবী প্রবাসীদের ভিতরে। এই শ্রমজীবী প্রবাসী বিলো 40, ইভেন বিলো 30 বা অ্যারাউন্ড 30, 32, 33 হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো বিশেষ করে মিডল ইস্ট অ্যান্ড মালয়েশিয়া। তো এটার ক্ষেত্রে আমাদের এই যে ফ্যাক্টর নিয়ে আমরা কথা বললাম, বুঝছেন, এই মিডল ইস্টেও খাদ্যতে প্রচুর ফ্যাট, এবং মালয়েশিয়াতে হলো পাম অয়েল, আমার যেটা গবেষণা আর কি। এই দুটো জিনিস মিলে কিন্তু এইরকম একটা কর্মক্ষম বিলো 40 তারা কিন্তু হার্ট অ্যাটাকের মধ্যে শিকার হয়ে যাচ্ছে। সেজন্য আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং প্রয়োজনীয় সরকারকেও আমরা বলবো যে এই বিষয়টাকে অতি গুরুত্বের সঙ্গে দেখা,
এবং আমি আবারও বলবো যে স্কুল থেকেই কিন্তু প্রেশার মাপা একটা স্ক্রিনিং করা, স্কুল হেলথ ক্লিনিকগুলিকে উজ্জীবিত করা, কলেজ হেলথ ক্লিনিকগুলিকে যদি থাকে সেগুলিকে উজ্জীবিত করা। স্ক্রিনিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আর্লি ডিটেকশন আমরা করতে পারি, আর্লি কন্ট্রোল করতে পারি, তাহলে এই বিশাল জনগোষ্ঠীকে আমরা প্রেশার থেকে হার্ট অ্যাটাক বা সিবিটি অ্যাট দ্য মিড এজ, যখন মানুষ সবচেয়ে দেশের সম্পদ, যখন দেশকে কিছু দেওয়ার মতন হচ্ছে, সেই অবস্থাতে যে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে চলে যাচ্ছে, এখান থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। আসুন আমরা প্রথম থেকে শুরু করি, ফ্যামিলি থেকে শুরু করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর এম এ বাকি, প্রফেসর ডক্টর এম তৌহিদুল হক এবং প্রফেসর ডক্টর সৈয়দ আলী হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা শোনার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম হাইপারটেনশন নিয়ে, উচ্চ রক্তচাপ, এবং এটা একটা নীরব ঘাতক। আমার অতিথিরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছিলেন পরিত্রাণের উপায় সচেতনতা, এবং মুক্তির সহজ উপায় হচ্ছে আপনাকে যেন এই ব্যাধিটা আক্রান্ত না করে। তার জন্য করণীয় কি? ওনারা বলেছেন লাইফস্টাইলে ব্যাপক পরিবর্তন আনতে হবে, এবং তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আনতে হবে। কী খাওয়া যাবে না, কিভাবে চলাফেরা করতে হবে, সবটাই ওনারা বলেছেন। মূল কথা হচ্ছে সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমার চিকিৎসক বন্ধু বলছিলেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, এই বৃদ্ধ যে হয়ে যাচ্ছেন, এই এটা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। একটা 80 বছর বয়স্ক মানুষও কিন্তু তরুণ থাকতে পারে, আর একটা 25 বছরের তরুণও কিন্তু বয়সের হিসেবে তরুণ, সেও কিন্তু বৃদ্ধ মানসিকতার হতে পারে। রিটায়ারমেন্টের মানসিকতা, যে আমি রিটায়ার্ড লাইফে চলে যাব, এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। আপনি অ্যাক্টিভ থাকলেই আসলে আর রিটায়ারমেন্টের ওই প্রক্রিয়ার মধ্যে নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্ট্রেস নেওয়া, টেনশন করা, সেটা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আর জীবনের শেষ সবারই আছে, কাজে রোগ ব্যাধি থাকবে, এটা একটা উপায় হচ্ছে জীবনের সমাপ্তির জন্য। আপনি যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারেন যে আপনাকে উচ্চ রক্তচাপ ধরেছে, এবং ধরলে আপনার কী কী সমস্যা হতে পারে, ব্রেন স্ট্রোকের কথা ওনারা বলেছেন, হার্ট অ্যাটাকের কথা বলেছেন, কিডনি আক্রান্ত হতে পারে সেটা বলেছেন। কাজে চিকিৎসকের সঙ্গে একটা বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি করতে হবে। সেটা করতে পারলে হয়তো আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।